মানে আপনাদের পক্ষে সব উত্তর আছে, আমরা বলে এগুলো সব বাচ্চা ছেলেদের সাথে আমাদের আনেন কেন ভাই? কি বলো তুমি? আমি এই দেশে শোনো, না অবশ্যই না, অবশ্যই না, এই বাচ্চারা অবশ্যই না, অবশ্যই না, এই বাচ্চারা বেগম জিয়াকে সবথেকে সম্মানের সাথে করতে এই বাচ্চারা আপনারা পারেন নাই, অবশ্যই না পারলেন না, সেটা আপনারা দেখেন জনগণের ভোট আপনাদের কি দেয়, দেখেন যদি একটা সুষ্ঠু ইলেকশন হয় অবশ্যই নো, অবশ্যই আমরা মুক্ত হতাম। শিখতে হবে তো কিছু, ভাই আমি শিখতে চাই আপনাদের কাছ থেকে, কিন্তু আপনি বলেন না যে জামাতের আমির বলেছে যে তোমাদের সাথে তোমাদের টক শোতে আশাই আসেন না ভাই, আপনি না আসলে তো আমরা মরে যাব না, আমরা ছোট মানুষ, আমাদেরকে বাদ দিয়ে দেন, আমাদেরকে জুলাইতে লাগে না তো, জুলাইতে শুনেন হাবিব ভাই, আপনাদের যে ইনফিরিয়রিটি কমপ্লেক্স, কথার ভিতর তুমি কথা, আমার কথার ভিতর কথা বলো, আমার কথা মতো আপনি বলেছেন, আমি বলি না, একটা বল না, আচ্ছা ঠিক আছে আপনি শেষ করেন, তারপর আমি বলি, কিন্তু এই আমাদেরকে যে অনুমান শুনে করতেছেন, আমাদেরকে জুলাইতে লাগছে, আমরা শিখেছি, আমাদের জুলাইতে লাগছে আপনাদের ভাই, এখন আমাদের লাগবে না, আপনাদের জীবন তো বাচ্চারাও দিচ্ছে, আপনারা তো জীবন দিয়ে মন্ত্রী হয়েছেন, বাচ্চারা তো কিছু হয় নাই, জীবন তো সাপ্লাই দিছে, পিলকানা দিছে, সেগুলো জীবন মনে হয় না আপনাদের কাছে, এইটাই দুঃখ আমাদের। সঙ্গে যুক্ত হচ্ছেন শরীফ ওসমান হাদি, মুখপাত্র ইনকিলাব মঞ্চ, সঙ্গে আরো আছেন হাবিবুর রহমান হাবিব, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা, এবং অধ্যাপক মুজিবুর রহমান, শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউট, ঢাকা বিশ্ববিদ্যালয়। আপনাদের তিনজনকে স্বাগত জানাচ্ছি আমাদের অনুষ্ঠানে। আমি শুরুতে হাবিবুর রহমান আপনার কাছেই জানতে চাইবো যে জুলাই ঘোষণাপত্র অনেক দিনের অপেক্ষা ছিল, ঘোষিত হয়েছে, কিন্তু এখন আবার জুলাই সনদের সুরাহা হয়নি বলে কথা হচ্ছে, ঘোষণাপত্র নিয়ে অনেক ধরনের বক্তব্য আছে, কিন্তু সবথেকে বড় বিষয় যাদের রক্তের বিনিময়ে বিজয় এসেছে তাদের বিচার কোন প্রক্রিয়ায় কিভাবে হবে সেটির ব্যাপারে সুনির্দিষ্ট ম্যান্ডেট আসলে ওইভাবে পাওয়া যায়নি। আরও অনেক বিষয়ে কথা হচ্ছে। এখন যে তফসিল ঘোষণার কথা বলা হলো, সব কিছু মিলে যে নির্বাচনের দিকে সব কিছু এগিয়ে যাচ্ছে, তাতে কি সংস্কার, বিচার বা অন্য কিছু ঢাকা পড়ে যাচ্ছে বা চাপা পড়ে যাচ্ছে কিনা, আপনি কি মনে করেন? আপনাকে ধন্যবাদ। আপনার মাধ্যমে এখন টেলিভিশনের সম্মানিত দর্শক শ্রোতাদেরকে আমার সচেতন সালাম, বিজ্ঞদের জন্য আলোচককে আমার শুভেচ্ছা। আমি আপনাকে প্রশ্ন করি, কতদিন সময় নিলে এই জুলাই সনদ বাস্তবায়ন হবে বা জুলাই সনদের সমস্ত কথাগুলি আমরা কাজে লাগাতে পারবো? সেই সময়টি বলুক, যারা বলছেন তারা বলুক যে আমাদের এত বছর সময় লাগবে, পাশাপাশি এটাও বলুক 5 বছর 10 বছর আমরা অপেক্ষা করবো, তারপর তারা ক্ষমতায় যাবে, তারপর এই জুলাই বিপ্লবের যে প্রত্যাশা পূরণ করবে। বলতে তো হবে, না বলে প্রত্যাশা পূরণ হলো না, বিচার কিভাবে হবে, যেই লাও সেই কদু, এটা বলার কোনো যুক্তি আছে? দীর্ঘ 17.5-18 বছর ধরে জাতি কিন্তু একটা সুন্দর সুষ্ঠু নির্বাচনের মাধ্যমেই তাদের প্রতিনিধি নির্বাচিত করতে চায়। এখন একবার বলে কেউ যে স্থানীয় সরকার নির্বাচন আগে হতে হবে, আবার বলে গণপরিষদ নির্বাচন আগে হতে হবে, আবার বলে সমস্ত বিচার কাজ সম্পাদন না করলে নির্বাচন হবে না, আবার কেউ বলে যে সংস্কার, পূর্ণাঙ্গ সংস্কার হলে তারপর নির্বাচন। কত বছর লাগবে বলুক না কেন, একটা বছর তো গেল, একটা বছর কয়টা হয়েছে? আমি দেশের মানুষ একটা অনিশ্চয়তার মধ্যে ছিল, নির্বাচন আদৌ হবে কি হবে না, একদিন অঙ্গ ভঙ্গি জীবন দেখায়। তো যাক, সরকার শেষ পর্যন্ত একটা সিদ্ধান্তে এসেছেন যে একটা নির্বাচন দেশে হতে হবে। কেন? দেশটাকে বাঁচানোর জন্য। আপনার যদি একটা নির্বাচন সরকার না আসে, কোনো ইনভেস্টমেন্ট আসবে না, আসেনি 1 বছরে, আরও যদি 5 বছর থাকে 5 বছর আসবে না। তার কারণ এই সরকার তো অনির্দিষ্ট মেয়াদের সরকার, যে কোনো মুহূর্তে সরকার চলে যেতে পারে, যে কোনো পরিবেশ পরিস্থিতিতে। তাহলে আপনি দেশটাকে আগে বাঁচাবেন না আপনি কবেই রাষ্ট্রীয় ক্ষমতা যাওয়ার মতো শক্তিশালী হবেন ততদিন পর্যন্ত আমাকে অপেক্ষা করতে হবে। তাই সরকারকে বলবো, সঠিক সিদ্ধান্ত নিয়েছেন, ডিসেম্বরের ভিতরে তফসিল ঘোষণা করেন। এখন 12ই ফেব্রুয়ারি হোক আর যেদিনই নির্বাচন হোক, আর নির্বাচনের ডেট যখন হয়ে যাবে সব সোজা রাস্তায় চলে আসবে। আপনাকে ধন্যবাদ শরীফ ওসমান হাদি। আপনার বক্তব্য আমরা আজকে শুনেছি, কিন্তু তারপরে আপনার কাছে জানতে চাই যে এই যে প্রেস সচিব বা অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার পক্ষ থেকে বলা হয়েছে যে আমরা 2য় অধ্যায় শুরু করেছি, প্রথম অধ্যায় শেষ। আপনার কাছে মনে হয় যে আমরা আসলে এখন কোন অধ্যায়ে আছি? মানে আমি এখন আসলে ডিটেল পড়ি নেই, তো সেকেন্ড ইনিংস যেই অর্থে শুরু হয়েছে, তো প্রথম ইনিংসের এন্ডিংটা কি, রেজাল্ট কি, এটা তো বলা দরকার ছিল। প্রথমত হলো যে ইনিংসে যে কয়টাই করুক, প্রত্যেকটা ইনিংসের একটা ফিনিশিং আছে। এখন দ্বিতীয় ইনিংস বলতে যদি সে বোঝায় যে আমরা এখন নির্বাচনের জার্নি শুরু করেছি, ভোটের ট্রেন ছেড়ে দিয়েছি, এবার আমাদের ইনিংসটা হলো একটা সুষ্ঠু নির্বাচন আনা। দেখেন ভাই যেরকম বললো, এটা তো খুব কারেক্ট যে নির্বাচন সংস্কারটা করবার জন্য আপনাদের কত দিন দরকার সেটা আপনারা ঝেড়ে কাশেন, বলেন যে ভাই আর অন্তত 2 বছর থাকলে আমরা এইটা করতে পারবো। এখন আমরা বিএনপিকে বা জামাত ইসলামীকে, যারা নির্বাচনটা চাচ্ছে,
তাদেরকে ভালো করে তো ধরতে পারছি না এই জন্য যে এই সরকার তো একটা রোডম্যাপ, যেমন ধরেন প্রধান উপদেষ্টা 5 অগস্ট রাতে যে বক্তৃতা করেছেন, এই পুরো বক্তৃতাটা আমরা দাগিয়ে দাগিয়ে পড়েছি। এইখানে উনি যেটা করেছেন যে নির্বাচন নিয়ে অলমোস্ট একটা ভালো রোডম্যাপ দিয়েছেন, রাইট? তো এই ইনিংসের অন্তত হ্যাপি এন্ডিং হতে পারতো। উনি এই নির্বাচনের আগে উনি ঠিক বারবার অনেক অসংখ্যবার বলেছেন, এমনকি ওই বক্তৃতার মধ্যেও বলেছেন সরকারের কাজ 3টা: বিচার, সংস্কার, নির্বাচন। তাহলে এই বিচার উনি যে আগামী 6 মাস পরে যদি নির্বাচন হয়ে যায়, ডিসেম্বরে যদি তফসিল হয়ে যায়, আগামী 3 মাস বা 4 মাসে তফসিল হওয়ার আগে আমরা ঠিক কয়টা বিচার পাবো? মানে আপনি একদম জুডিশিয়ারিকে কোনো চাপ না দিয়ে, এটা তো একটা প্রসেস আছে, জানা যায় তো যে এই প্রসেসে এতদিন ট্রায়াল চললে এতদিনের রায় আসার কথা। সেই রায়টা নিয়ে কি আমরা কোনো কথা প্রধান উপদেষ্টার কাছে শুনেছি? না, শুনি নাই। নাম্বার 2, সংস্কার। প্রথম আমরা বলতাম সংস্কার, তারপর আমরা শুনলাম যে সংস্কার তো একটা অন্তহীন প্রসেস, আসলেও সত্য কথা, যুগের পর যুগ ধরে চলতে থাকবে, ফাইন। তারপর আমরা বললাম মৌলিক সংস্কার। মৌলিক সংস্কার কি? রাষ্ট্রের এমন কিছু মেরামত যাতে আবার কোনোদিন ফ্যাসিবাদ জেকে বসতে না পারে, কেউ যেন স্বৈরতান্ত্রিক ক্ষমতা চর্চা করতে না পারে, আবার আয়নাঘর না হয়, এই তো। তো এইটার জন্য ন্যূনতম কয়টা দরকার জিনিস ছিল? 4-5টা। এখন আমরা মৌলিক সংস্কারের কথা আজকে ছেড়ে দিয়েছি যে না, হচ্ছে না। তাহলে কি অন্তত 3-4টা সংস্কার। এই যে পুলিশ, যেই পুলিশকে দিয়ে আপনি নির্বাচন করাবেন, এই আপনার এটা তো খুবই আমাদের জন্য শকিং। আপনি জানেন কিনা জাতীয় ঐক্যমত্য কমিশনে যে এই কয়টা ইস্যু নিয়ে কথা বলা হয়েছে, সেখানে যে পুলিশ সংস্কারের ইস্যুকে কিন্তু বাদ দিয়ে দেওয়া হয়েছে। জাতীয় এটা বলা হয়েছে নির্বাহী ক্ষমতা যারা থাকবেন তারা এটা ঠিক করবেন। তাহলে নির্বাহী ক্ষমতা যারা থাকবেন মানে পুলিশকে আপনি আবারও নির্বাহী বিভাগের কাছে দিয়ে গেলেন শতভাগ, এবং নির্বাহী বিভাগ আবার কারো বিরুদ্ধে আন্দোলন করলে সেই সরকার এই পুলিশকে আবারও ব্যবহার করবে এবং আবারও এরকম ঘটবে। মানে এরকম শুধু আমাদের রিপিটেশন করতে থাকবে। আমরা কি বলেছিলাম? একটা স্বাধীন পুলিশের কমিশন, এখন বলছি না স্বাধীনও না, তার আগেও প্রতিনিধিত্বশীল স্বাধীন পুলিশ কমিশন। যদি এখানে 10 জন মেম্বার থাকে, এর মধ্যে 5 জন একদম গভর্নমেন্টের থাকবেন, বাকি 5 জনের একজন হতে পারে সুপ্রিম কোর্টের বিচারপতি, একজন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, এইরকম বিরোধী দল থেকে 2 জন। আপনি ন্যূনতম একটা স্টেপ যদি তৈরি করেন তাহলেও পুলিশের কিন্তু একটা জায়গা তৈরি হয়। আপনি সেটাও করতে পারছেন না। আপনি আমলাতন্ত্রে কিচ্ছু করতে পারেন নাই। যারা দিনের ভোট রাতে করেছে, সুবর্ণচরে ধানের শীষে ভোট দেওয়ার অপরাধে যেই আমলারা, মানে তাকে ধর্ষণ করা হয়েছে, এবং যেই আমলারা সেইটাকে আবার লেজিটিমেসি দিয়েছে যে ভালো ইলেকশন হয়েছে, সেই আমলাদের এখন কোথায়? সেই আমলারাই তো আবার ইলেকশন করবে, সেই আমলারাই এখন নতুন নির্বাচন করবে। তাহলে সেই আমলাদের ব্যাপারে আমরা জানি না, পুলিশের ব্যাপারে আমরা জানি না। এই যে নির্বাচন কমিশন, এই নির্বাচন কমিশনের 64 জেলায় 64 জন রিটার্নিং কর্মকর্তা হবে কারা? এই যে ডিসিরা। তাহলে এই ডিসি জানে যে তার হাতে ক্ষমতা নির্বাচন কমিশনের শুধু নির্বাচনের সময়টা, তাহলে বাকি থেকে কন্ট্রোল করবে কে? এই যে সরকারে আসবে, তো স্বাভাবিকভাবেই ডিসি চিন্তা করবে যে সামনে ক্ষমতায় আসবে, আমি আরো একটু তাকে ক্ষমতা আগাই দেই, তাহলে আমার পোস্টিংটা একটু দ্রুত হবে, আমি সেক্রেটারিয়েটে চলে যেতে পারবো। তাহলে আমরা এখন এগুলো কি সংস্কার বলে? এখন আমি আপনাকে যদি বলি, আপনি সেকেন্ড ইনিংস শুরু করলেন, মানে নির্বাচন, এই দেশে নির্বাচন কে চায় না? ফ্যাক্ট ইজ, মানে আপনার প্রসেসটা কি, আপনি নির্বাচনটা কিভাবে করতেছেন? ডক্টর ইউনূস বলেছেন, 3 লাইনে বলেছেন বারবার নির্বাচনের কথা। উনি বলেছেন ঈদের উদযাপনের মতো লক্ষ লক্ষ টাকা খরচ করে মানুষ যেরকম নির্বাচন করে, উনি সেই নির্বাচন দেখতে চান। দেশ থেকে বিদেশ থেকে মানুষ ঈদের মতো আনন্দ করবে নির্বাচনে। তাহলে সেই নির্বাচনটা কেমন হতে হবে? প্রত্যেকটা মানুষ যদি ফিল করে ভোট কেন্দ্রে শতভাগ নিরাপত্তার সাথে সে ভোটটা দিতে পারবে, তার উপরে হামলা হবে না, মামলা হবে না। তো আপনি বলেন 36,000 কেন্দ্রে 36,000 ক্যামেরা এখন টিভির আছে? বাংলাদেশের কোন মিডিয়ার বলেন তো পারলে 600 ক্যামেরা আছে? একটা ক্যামেরার তো দাম নাকি 5-6 লাখ টাকা। তো আপনি মানে এখন আমরা কি বলেছিলাম যে এটা ন্যূনতম, এই যে কাঠামোগত নির্বাচন কমিশন, এইটাকে ন্যূনতম, এই যে 64 জন জেলাকে রিটার্নিং কর্মকর্তা বানিয়ে আপনি কি একটা সেই ইলেকশন করতে পারবেন? ইভেন বিএনপিও কি এইরকম একটা যাচ্ছে তাই ইলেকশনের মধ্য দিয়ে ক্ষমতায় আসা বিএনপির জন্য কি হ্যাপি হবে? বিএনপি কেন অপেক্ষা করেছিল যে একটা ভালো নির্বাচন হোক? এখন আমার যেটা কথা দেখেন সেটা হলো, যদি ওনারা এই 1 বছর থেকে এখন সেই রকম একটা নির্বাচন, যে আমরা একটা ভালো নির্বাচন উপহার দিতে চাই, তাহলে বিএনপি তো বলেছিল প্রথম 3 মাসের মধ্যে নির্বাচন দিয়ে দেন, তাহলে 1 বছর আপনারা থাকলেন কেন? আমরা সেই ইলেকশনেই যেতাম। সেই 3 মাস পর আমরা বিএনপির সাথে ঝগড়া করলাম, জামাতের সাথে ঝগড়া করলাম, কেন? যে ন্যূনতম একটা সংস্কার। আজকেও অন্তত 5টা শহীদ পরিবার আমাদের প্রেস ব্রিফিং এর আগে ফোন দিয়েছে, ভাই এই যে ডক্টর ইউনূস, ওনারা তো আর ইন্টারিম বোঝে না, এগুলো কি সবই পরের সরকারের জন্য রেখে যাবে? উনি কিছুই করবে না? আপনি ভাবেন এই সরকার একটা ইমপ্লিমেন্টেশন না করে সে নির্বাচনে গেলে মানুষগুলো আসলে কি নিয়ে, কি কোন হোপটার থাকবে? আমি আপনার কাছে আসবো। অধ্যাপক মুজিবুর রহমান, আপনার কাছে জানতে চাই যে গতকালকেই বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ সহ অনেকেই আসলে বলেছেন যে এই বর্তমান যে আইন শৃঙ্খলা পরিস্থিতি তাতে সুষ্ঠু নির্বাচন সম্ভব, যেখানে আপত্তি জানিয়েছে উপযুক্ত পরিবেশ নেই বলে এনসিপি, জামাতও একই সুরে কথা বলছে, এবং আরও অনেক ধরনের অভিযোগ তো আমরা শুনছেন। শরীফ ওসমান হাদিও বলেছে যে এই পরিস্থিতিতে সুষ্ঠু নির্বাচন সম্ভব কিনা, আপনি কি মনে করেন? দেখুন, প্রথম কথা হচ্ছে যে আমরা কিন্তু অনেক সময় ইতিমধ্যে নষ্ট করে ফেলেছি। প্রায় 1 বছর, জাতির জীবন থেকে কিন্তু 1টা বছর চলে গেল আমাদের। হাবিব ভাইও বলেছেন যে আমরা কত টাইম নেব, বা হাদিও কিন্তু বললেন যে তাহলে তো আমরা 3 মাসের মধ্যে ইলেকশনটা করে ফেলতাম। আমাদের তো মূলত যে প্রবলেমটা ছিল আমাদের, যে একটা স্বৈরাচারী শাসন ব্যবস্থা এমনভাবে আষ্টে পৃষ্ঠে রেখেছিল
যে একটা সুষ্ঠু নির্বাচন হতে দেয়নি, রাতের ভোট দিনের ভোট রাতে করে ফেলেছে। তো এই জাতীয় কাজগুলো কিন্তু হয়েছে। একটা সুষ্ঠু ইলেকশন হয়নি বলেই কিন্তু এই ফ্যাসিজম দানা বেঁধেছিল। তো এখন এই সুষ্ঠু নির্বাচনটা করার জন্য আমাদের কি দরকার? আমাদের দরকার হলো কিছু জায়গায় সংস্কার। এটা কিন্তু অবশ্যই আমাদের দরকার। আমাদের দরকার এই যে আমাদের হাজার খানিক মাননীয় প্রধান উপদেষ্টা বলেছেন গতকালকের যে ইয়াতে যে হাজারো, তো এখন 1000, 1500, 2000 যাই হোক সংখ্যাটা, যে যে প্রাণ দিল তাদের বিচারটার কি হলো? এখন এই প্রশ্নগুলো কিন্তু রয়ে গেছে। মাঝখান দিয়ে আবার আমরা শুনলাম ইন্টারেস্টিং যে পিআরের কথা বলে কিন্তু একটা আবহাওয়া একটু অন্যদিকে নেওয়ার চেষ্টা করা হলো। আমরা একটা গ্রুপকে দেখলাম যে নির্বাচনকে প্রলম্বিত করতে চাইলো, আবার আরেকটা গ্রুপকে দেখলাম যে একটু আগিয়ে আনার চেষ্টা করা হলো। এতে আমি কিন্তু একেবারে প্রথম দিন আমার মনে আছে আমি টোটাল এই প্রসেসটার সাথে ইনভলভ ছিলাম, ইন দ্যাট সেন্স যে শিক্ষার্থীদের সাথে যে আন্দোলনে আমি মাঠেই ছিলাম প্রকাশ্যে। যে দাবিগুলো কিভাবে আসলো, কখন থেকে কিভাবে হলো, দাবিগুলো এক দফা কখন হলো, এই প্রসেসগুলোর সাথে আমি ছিলাম, যেহেতু আমি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, স্টুডেন্টদের সাথে আমি ছিলাম। তো এখন এই দাবিগুলো বাস্তবায়ন করার জন্য আমাদের কি দরকার ছিল? এই প্রত্যাশা, যেই প্রত্যাশা নিয়ে আমরা এই প্রফেসর ইউনূসের নেতৃত্বে একটা সরকারের কাছে আমরা আস্থা রেখেছিলাম, বিশ্বাস রেখেছিলাম, আমি মনে করি যে আমার ব্যক্তিগতভাবে মোহভঙ্গ হয়েছে। অর্থাৎ আমি যে চেয়েছিলাম, জাতি যা চেয়েছিল, সেই প্রত্যাশিত কাঙ্ক্ষিত জিনিসটা তারা করতে পারেননি, সফল হননি তারা। আচ্ছা, তো না হওয়ার পেছনে কারণটা কি? সে মূল কারণটা হলো তিনি যে টিমটা ফরমেশন করেছেন ক্যাপাবল না। এটা একবারে রিয়েলিটি, এটা প্রমাণিত, গত 1 বছরে এটা প্রমাণিত। দেখুন যে পুলিশ বাহিনী, বিধ্বস্ত পুলিশ বাহিনী, এই পুলিশ বাহিনীকে শক্তিশালী করা ছিল প্রথম কাজ, ঠিক আছে? তারপরে যে এই সরকারের আমলে আমরা দেখেছি যে আওয়ামী লীগের যে নেতাকর্মীরা, শত শত নেতাকর্মী পালিয়ে গিয়েছে, এই সরকারের আমলে পালিয়ে গিয়েছে। এই দায় কিন্তু এই সরকারকে নেওয়া লাগবে, এখন না হোক পরে কোনো এক সময় কিন্তু দায় নেওয়া লাগবে। প্রতিটা কাজ যে যাই করি না কেন আমরা সকল কিছুর দায় কিন্তু আমাদেরকে নেওয়া লাগবে। এই সমস্ত বিষয়, এবং আমার কাছে মনে হচ্ছে যে গতকালকে কিংবা পরশুদিন যে মাননীয় প্রধান উপদেষ্টা যে বললেন, যে ওই ভাষণ দিলেন, ইয়া করলেন, যে উনি যে খুব হ্যাপি হয়ে ঘোষণাগুলো দিলেন, আমার কাছে এটাও মনে হয়নি, ঠিক আছে? তো এখন মুশকিল হচ্ছে যে উনি তো পারছেনও না। হ্যাঁ, উনি তো পারছেনও না। তো এখন তাহলে করণীয়টা কি? একেবারে করণীয় এই যে পারছে না, মানে 1 বছরে তাদের অর্জন তারা খাতা কলমে অনেকভাবে বলেছে যে আমরা এতগুলা বাস্তবায়ন করেছি, নানান তারা নিজেরাই আজকে বলেছেন, কিন্তু সেই পারা এবং হচ্ছে একটা নির্বাচনের মতো একটা বড় বিষয়। আমি আসছি একটু সময় নিচ্ছি। যে প্রথম কথা হচ্ছে যে বেসিক কাজগুলোই তো ওনারা পারছেন না, ঠিক আছে? তো ওনারা দাবি করছেন যে, আমি দেখলাম যে ওনাদের যে প্রেস সেক্রেটারি সাহেব বললেন যে 12টা সফলতার কথা বললেন। প্রথমেই বললেন যে আইন শৃঙ্খলার ক্ষেত্রে নাকি সফল হয়েছেন। আমি এটা শুনেই আমি অবাক হয়ে গেলাম, এটা কিভাবে বলে, এটা কিভাবে সম্ভব? আইন শৃঙ্খলা কোথায় হলো? আইন শৃঙ্খলা অবস্থা তো ভালো না দেশে, এটা সবাই জানে। তা আবার মৌলিক জায়গায় যে শিক্ষার্থীরা আন্দোলন করলো, হ্যাঁ, দেশের শিক্ষা ব্যবস্থার জন্য আপনি কি করলেন? আপনি অনেক সংস্কারের কথা বললেন, শিক্ষা নিয়ে কোনো কমিশন হলো না, কোনো কিছু হলো না, কোনো কাজ হলো না, বরং আরো অস্থিতিশীলতার মধ্যে আমরা দেখেছি। ছাত্রদেরকে দিয়ে তো এই আন্দোলন, হ্যাঁ, এই আন্দোলনটা হলো। তো এখন ওভারঅল জিনিসটা আমার কাছে মনে হয়েছে যে এই সরকারের পক্ষে আসলে সম্ভব না, একটা সুষ্ঠু ইলেকশন কন্ডাক্ট করা এই সরকারের পক্ষে সম্ভব না। বিদ্যমান যে কাঠামো তো আছে, সম্ভব না। আমার কাছে মনে হয় যে আলোচনাটা হচ্ছে যে একটা ইন্টিরিয়াম গভর্নমেন্টের কথা বলা হচ্ছে, যে নির্বাচনকালীন একটা সরকার, দরকার, একটা ক্যাপাবল সরকার দরকার, একটা শক্তপোক্ত শক্তিশালী একটা সরকার দরকার, যে ইলেকশনটা কন্ডাক্ট করতে পারবে। দেখুন, খুব মুশকিল হয়ে যাবে যে আমরা অনেক কিছু মুখে বলি যে ঈদের আনন্দের মতো বাচ্চা কাচ্চা সহ ভোট দিতে আসেন, ভোট দিতে আসবে। এখন মানুষ যদি ভয়ের মধ্যে থাকে, সেই আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নের কথা তো তারা বলার পরেও তো পরে নানান ধরনের দুর্ঘটনা ঘটেছে। এখন এইরকম একটা ইলেকশন, কাঙ্ক্ষিত একটা ইলেকশন, আমরা যদি 91-এর মতো একটা ইলেকশন, ফেয়ার, ফ্রি ফেয়ার এবং ভীতিহীন প্রশ্ন ছাড়া একটা ইলেকশন আমরা চাই, এবং প্রফেসর ইউনূস সাহেব স্যার যে কথাটা বলছেন উনি, যে এরকম একটা ইলেকশন উনি চান,